এই গল্পের শুরুটা হয়েছিল জি হুনকে দিয়ে, একজন পরাজিত ব্যক্তি যার কাছে কোনো কাজের জন্য, এমনকি তার মায়ের চিকিৎসার জন্যও টাকা ছিল না। এমন কঠিন সময়ে কেউ তাকে ডেথ গেম খেলার পরামর্শ দেয়। সেই ডেথ গেমে তার সাথে খেলার জন্য আরও 500 জন এসেছিল। এই গেমে একটি রোবট ছিল, যে সামান্যতম ভুল করত সেই রোবট তাকে বেছে নিয়ে মেরে ফেলত। এই গেম জেতার জন্য এবং নিজের জীবন বাঁচানোর জন্য জি হুন একজন বৃদ্ধা ক্যান্সার রোগীকে ধোঁকা দিয়ে নিজের জীবন বাঁচায় এবং অবশেষে গেমটি জিতে নেয়। সে 500 জন খেলোয়াড়ের মধ্যে একজন ছিল যে বিজয়ী হয়ে বেরিয়ে আসে, বাকি সবাই সেই গেমে মারা গিয়েছিল। গেম জেতার পর তার কাছে অনেক টাকা আসে, কিন্তু সে সেই টাকা স্পর্শও করেনি, কারণ তার মনে হয়েছিল যে তারই কারণে গেমে আসা 500 জন মানুষ মারা গেছে। এই রুবি গেকার তার মনে গভীর দুঃখ ছিল। জি হুন এক ভয়ঙ্কর সত্য জানতে পারে যে ধনী ব্যক্তিরা শুধু নিজেদের বিনোদনের জন্য এমন মানুষের জীবন নিয়ে নিত। তারা এই ধরনের গেম আয়োজন করে মজা লুটত। সে সিদ্ধান্ত নেয় যে এই গেম সে বন্ধ করাবেই। এরপর আমাদের দেখা হয় জুন হোর সাথে, একজন পুলিশ অফিসার যার ভাই নিখোঁজ ছিল। নিজের ভাইকে খুঁজতে গিয়ে জুন হো তার ভাইয়ের ঘর থেকে স্কুইড গেমের কার্ড খুঁজে পায়। সে গেমে নটকূন্য 16 অত্যাচার সম্পর্কে জানতে পারে, কিভাবে গেমে হেরে যাওয়া মানুষদের নির্মমভাবে হত্যা করা হয় এবং যারা প্রথম গুলিতে বেঁচে যায় তাদের অঙ্গপ্রত্যঙ্গ বের করে বিক্রি করে দেওয়া হয়। জুন হো ধরাও পড়ে, আর তাও ফ্রন্টম্যানের হাতে, যে এই স্কুইড গেম পরিচালনা করছিল। আর এখানে জুন হোর সাথে সাথে দর্শকরাও এটা দেখে খুব অবাক হয় যে ফ্রন্টম্যান আর কেউ নয়, বরং জুন হোরই ভাই, যাকে খোঁজার জন্য সে এই দ্বীপে এসেছিল। এর মধ্যে জি হুন, যে স্কুইড গেমের বিজয়ী ছিল, তাকে আবার দেখানো হয়। সে বুঝতে পারে যে এই লোকেরা এই ভয়ঙ্কর খেলা আবার খেলতে চলেছে, যেখানে মানুষ মারা যাবে, এবং সে এখন আর এটা হতে দিতে চায় না। তাই সে তার সমস্ত টাকা এবং শক্তি তাদের থামানোর জন্য লাগানোর সিদ্ধান্ত নেয়, এবং সে খেলোয়াড়দেরকে গেমের লোকদের বিরুদ্ধে লড়াই করার জন্য উৎসাহিত করে। পরিকল্পনা অনুযায়ী তারা নিজেদের মধ্যে লড়াই করার নাটক করে, এবং যখন গার্ডরা তাদের থামাতে আসে তখন তারা তাদের ওপর হামলা করে, তাদের মেরে ফেলে এবং তাদের বন্দুক ছিনিয়ে নেয়। এরপরে তাদের কাছেও যুদ্ধ করার জন্য অনেক অস্ত্রশস্ত্র এসে গিয়েছিল। সেগুলো নিয়ে তারা ওপরের তলায় গেমের লোকদের সাথে লড়াই করার জন্য বেরিয়ে পড়ে, এবং সেখানে একটি পুরোপুরি যুদ্ধের পরিবেশ তৈরি হয়ে যায়। খেলোয়াড় এবং গেমের গার্ডদের মধ্যে তুমুল গোলাগুলি এবং লড়াই শুরু হয়ে যায়। এই লড়াইয়ের মধ্যেই জি হুন এবং তার বন্ধু অবশেষে কন্ট্রোল রুমে পৌঁছে যায়, কারণ সেখানে গিয়ে তাদের গেমের কর্তৃপক্ষকে, অর্থাৎ যারা এই গেম চালাচ্ছিল, তাদের মারতে হতো। কিন্তু কন্ট্রোল রুমে ঢোকার কোনো রাস্তা পাওয়া যাচ্ছিল না। এখন তাদের বন্দুকের গুলিও শেষ হয়ে গিয়েছিল। ফ্রন্টম্যানও সেই গেমের একজন ঘুষপৈঠিয়া বা গুপ্তচর সেজে এদের বোকা বানিয়ে লড়াইয়ে হারানোর চেষ্টা করছিল, এবং তারপর শেষে নিজেই ফ্রন্টম্যানের ছদ্মবেশে জি হুনের সামনে আসে এবং তার বন্ধুকে জি হুনের চোখের সামনেই মেরে ফেলে। জি হুন এবার সত্যিই নিজের পরাজয় অনুভব করছিল, এবং এই অবস্থার সাথেই সিজন 2 শেষ হয়েছিল। সিজন 3-এর শুরু এই লড়াই দিয়েই হয়, এবং জানা যায় যে খেলোয়াড়রা এখন গেমের লোকদের কাছে আত্মসমর্পণ করেছে। এই লড়াইয়ের পর মাত্র 60 জন খেলোয়াড় বেঁচে আছে, এবং এই লড়াই অনেক গার্ডেরও ক্ষতি হয়েছে, তারাও মারা গেছে। এই লড়াইয়ের পর জি হুনকে হাতকড়া পরিয়ে বসিয়ে দেওয়া হয়, এবং তাকে গেম ছাড়া অন্য কোনো কার্যকলাপে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয় না। এখানে এসে সবাই তার সামনে নিজেদের হারের দুঃখ প্রকাশ করে, এবং জানায় যে লেই এর জন্যই তারা যুদ্ধ হেরেছে। লেই নিচ থেকে বন্দুক আনতে গিয়েছিল, এবং ভয়ের কারণে সে ওপরে যেতেই পারেনি। এভাবে তাদের অস্ত্র শেষ হয়ে যায়, এবং তারা যুদ্ধ হেরে যায়। এখানে সেই তান্ত্রিকও এসে পড়ে। সে জি হুনকে খুব বিরক্ত করে এবং বলেছিলাম না যে একে দিয়ে কিছু হবে না। রেগে গিয়ে জি হুন তার গলা চেপে ধরে এবং শ্বাসরোধ করতে লাগে। সবাই মিলে তান্ত্রিককে বাঁচিয়ে নেয়, কিন্তু জি হুনের রাগ খুব বেশি ছিল। সে সারারাত লেই এর দিকে তাকিয়ে কাটিয়ে দেয়, এবং তার চোখের চাহনিতে এখন লেইও ভয় পেতে শুরু করেছিল। যাই হোক, আবার ভোটাভুটি হলে জানা যায় যে বেশিরভাগ লোক এখনও এই গেম চালিয়ে যেতে চায়। এটা দেখে জি হুন আরও বেশি দুঃখিত হয়ে পড়ে। যাই হোক, গেম তো খেলতেই হতো। তারা সকালে গেম খেলার জন্য যখন গেম রুমের দিকে এগোয়, তখন করিডোর দিয়ে যাওয়ার সময় তাদের চোখে পড়ে সেই সমস্ত লোকের লাশ যারা গতকালের যুদ্ধে মারা গিয়েছিল, ফাঁসিতে ঝুলছে, এবং এই দৃশ্য সবাইকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। যাই হোক, গেম রুমে গিয়ে গেমের নিয়ম জানানো হয়। এখানে একটি বিশাল বল রাখা ছিল, যার ভিতরে 2 রঙের বল ছিল, একটি লাল এবং একটি নীল। প্রত্যেককে একটি করে বল তুলতে হতো। যার কাছে যে রঙের বল আসত, সে সেই দলের অংশ হয়ে যেত, অর্থাৎ লাল বলওয়ালারা লাল দল এবং নীল বলওয়ালারা নীল দল। অন্যদিকে আমাদের নিয়নকে দেখানো হয় সেই গার্ড যে আগের সিজনে ইচ্ছাকৃতভাবে লোকদের মেরে ফেলত যাতে তাদের অঙ্গ পাচার না হতে পারে। আজ সে একজন লোককে মারেনি। এই লোকটিকে মৃত ভেবে 2 জন গার্ড তুলে নিয়েছিল, এবং যখন তার অঙ্গ বের করার জন্য তাকে অর্গান রুমে নিয়ে যাওয়া হয়, তখন সেখানে নিয়ন এসে পড়ে।
নিয়ন এখানে গার্ডদের গুলি করে এবং ডাক্তারকে এই লোকটির চিকিৎসা করার জন্য বলে এবং হুমকিও দেয় যে যদি তুমি এমন না করো তাহলে আমি তোমাকেও মেরে ফেলব। যাই হোক, এখন গেমের জন্য দুটি দল তো বনহি চুকিথি। জানা গেল যে এটি একটি লুকোচুরির মতো খেলা। গার্ডরা জানায় যে এই সময় নীল দলকে লুকাতে হবে এবং লাল দলের লোকদের নীল দলের লোকদের খুঁজে বের করে মারতে হবে। প্রত্যেক লাল দলের সদস্যের জন্য একজন নীল দলের সদস্যকে মারা জরুরি, নইলে গেমের শেষে যে লাল দলের সদস্য কোনো নীল দলের সদস্যকে মারতে পারেনি তাকেই মেরে ফেলা হবে। লাল দলের সব সদস্যকে মারার জন্য ছুরি দেওয়া হয়েছিল, যেখানে নীল দলকে এখানে চাবি দেওয়া হয়েছিল। এই চাবিগুলো ভিতরে তৈরি করা দরজাগুলোর ছিল এবং এর মাধ্যমে তারা লুকিয়ে নিজেদের জীবন বাঁচাতে পারত। এই কারণেই এই গেমের নাম ছিল কিজ অ্যান্ড নাইভস, চাবি ও ছুরি। আমাদের দেখানো হয় যে জি হুনের কাছে এই সময় ছুরি ছিল, কারণ সে লাল দলে ছিল, যেখানে লেই, যার ওপর তার সবচেয়ে বেশি রাগ ছিল, সে নীল দলে ছিল এবং সে তাকে মারতেও পারত। তাই লেই খুব ভয় পেয়ে গিয়েছিল। এবার অবশেষে আমাদের জুন হোরও একটি দৃশ্য দেখানো হয়। জুন হো যে এখনও সেই গেমের দ্বীপটি খুঁজছে, তার ব্যর্থতার সবচেয়ে বড় কারণ তার এক সঙ্গীও যে তাকে ভুল পথে চালিত করছে। কারণ এই সঙ্গীটি তার ভাই ইনহোর, যে ফ্রন্টম্যানও তার পাঠানো লোক। ফ্রন্টম্যান অর্থাৎ ইনহোর তার ভাই জুনহোর সুরক্ষার জন্য এবং এই দ্বীপটিকে লুকানোর জন্যই একটি বিশেষ পরিকল্পনার অধীনে সেই লোকটিকে জুনহোর সাথে লাগিয়েছিল। যাই হোক, আবার আমাদের গেমের দৃশ্য দেখানো হয়। গেমে সব নীল দলের লোক চিৎকার করছিল, কারণ তাদের মরার এবং হারার সম্ভাবনা বেশি ছিল। তাই গার্ডরা তাদের বলে যে যদি আপনারা চান তাহলে যে কোনো লাল দলের সদস্যের সাথে নিজেদের বিনিময় করতে পারেন। অনেকেই এমনটা করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়। এখন গার্ডরা সব নীল দলকে প্রথমে গেম এরিনার ভিতরে যেতে বলে, যাতে তারা লুকানোর সুযোগ পায়। এই এরিনাটা একেবারে কোনো গোলকধাঁধার মতো ছিল, যার ভিতরে অনেকগুলো ঘর ছিল এবং তাদের দরজাগুলো তালাবন্ধ ছিল। তাদের যে দরজার চাবি দেওয়া হয়েছিল তাদের সেই দরজা খুঁজে সেই ঘরে লুকাতে হতো। এখানে আমাদের দেখানো হয় যে ড্যানি, যে গর্ভবতী ছিল, তার সাহায্য এখনও বাইরে থেকে ক্যাট এবং ইয়াং করছিল। এখন দেখানো হয় যে সব লাল দল ভিতরে যাওয়ার জন্য তৈরি ছিল এবং জি হুনের মাথায় শুধু লেইকে মারার ভূত চেপেছিল। লেইও এই কথা জানত, তাই সে নিজের জীবন বাঁচানোর জন্য তাড়াতাড়ি লুকানোর চেষ্টা করছিল। লাল দলের কিছু লোক এমনও ছিল যাদের মধ্যে কাউকে মারার সাহস বিলকুলও ছিল না, তাই তারা ড্রাগস নিয়ে নেয় এবং তারপর নিজেদের শিকার অর্থাৎ নীল দলের লোকদের খুঁজতে থাকে। জি হুন তো এই সময় লেইকেই খুঁজছিল, যেখানে অন্যদিকে দেখানো হয় যে নীল দলের লোকেরা কোনোভাবে দরজা খোলার চেষ্টা করছিল। এমন সময় কেউ কেউ লক্ষ্য করে যে দরজার তালায় বিশেষ ধরনের আকৃতি তৈরি করা আছে এবং একই ধরনের আকৃতি তাদের চাবিতেও আছে, অর্থাৎ তারা ত্রিভুজওয়ালা চাবি দিয়ে ত্রিভুজওয়ালা দরজাই খুলতে পারত। এখানে আমরা ক্যাট, ইয়াং এবং ড্যানিকে দেখি, যাদের কাছে 3 ধরনের চাবিই ছিল এবং তারা এটা দেখে খুশি হয়ে যায়, কারণ এখন তারা যে কোনো দরজা খুলতে পারত এবং নিজেদের জীবন বাঁচাতে পারত। এমনকি তারা সেই বিশেষ দরজাও খুলতে পারত যেটা 3টে চাবি দিয়েই খুলত এবং সেখান থেকে সরাসরি নিজেদের জীবন বাঁচাতে পারত। আর এভাবে ড্যানিকে বেশি পরিশ্রমও করতে হতো না। তারাও এখন ভরসা করে নিজেদের চাবি ক্যাটকে দিয়ে দেয়, যাতে সে তাড়াতাড়ি বিশেষ দরজা খুঁজে আসতে পারে। এখন তারা 3 জন সেখান থেকে পালাচ্ছিল। এমন সময় হঠাৎ ড্যানের পা পিছলে যায় এবং তার পেটে চোট লাগে। এর মধ্যেই সেখানে লাল দলের এক সদস্য এসে পড়ে যে তাদের 3 জনের মধ্যে একজনকে মারার হুমকি দেয়। এখানে ক্যাট তার সাথে লড়াই করে তাকেই মেরে ফেলে এবং তারপর ড্যানিকে সাহারা দিয়ে এগিয়ে যায়। এখানে এখন 2 জন ছেলেও ছিল যারা নিজেদের টার্গেট পূরণ করে ফেলেছিল, কিন্তু তারপর তারা 2 জন সিদ্ধান্ত নেয় যে তারা আরও লোক মারবে, যাতে গেমে লোক আরও কমে যায় এবং টাকার বেশি অংশ তারা পেতে পারে। এখানে দেখানো হয় যে অবশেষে জি হুন লেইকে দেখতে পেয়েছিল। সে তাকে মারার জন্য তাড়াতাড়ি তার পিছনে ছোটে, কিন্তু জানা যায় যে এটা লেয়ের মতো দেখতে অন্য কোনো ছেলে ছিল। লেই বারবার তার থেকে বেঁচে যাচ্ছিল। এখন সে নিজেকে আবার জি হুনের থেকে বাঁচাতে পালাতে গিয়ে অন্য এক লাল দলের সদস্যের হাতে ধরা পড়ে এবং সে তার পায়ে ছুরি মেরে দেয়, কিন্তু তাকে মারার আগেই লেই নিজের পা দিয়ে সেই লোকটিকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা ড্যানিকে দেখি, তার প্রসবের সময়ও এসে গিয়েছিল এবং তারা এখন এই ঘরেই তার প্রসব করানোর কাজে লেগে যায়। দেখানো হয় যে ড্যানি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে, যা দেখে তারা 2 জন খুব খুশি হয় এবং এখানে ইয়াং তার চুলে লুকানো ছুরির সাহায্যে ড্যানির নাড়িও কেটে দেয়। এবার অন্যদিকে ফ্রন্টম্যানের কাছে তার লোকের ফোন আসে যে জুন হড অর্থাৎ তার ভাই এখনও স্কুইড গেমের দ্বীপটি খোঁজার চেষ্টায় আছে। সে তার ইরাদা থেকে পিছু হটছে না। তো ফ্রন্টম্যান তাকে বলে যে যাই হয়ে যাক, তুমি তাকে এই দ্বীপে পৌঁছতে দেবে না, আর যদি তারা কোনোভাবে এখানে পৌঁছতে সফলও হয়ে যায় তাহলে তুমি সবাইকে মেরে ফেলবে। অন্যদিকে দেখানো হয় যে নিওল যে লোকটিকে বাঁচানোর চেষ্টা করেছিল সেই লোকটিরও জ্ঞান ফিরে এসেছিল। নিওল তার পরিচয় গোপন রাখতে চেয়েছিল, তাই সে তার মাস্ক পরে নেয়
কিন্তু তার জ্ঞান ফেরার সাথে সাথেই নিওল এখানে ডাক্তারকে মেরে ফেলে, যাতে এই লোকটি ডাক্তারের ছদ্মবেশ নিতে পারে। এই লোকটি আসলে সেই বাচ্চা মেয়েটির বাবা ছিল, যে নিওলের বন্ধু ছিল, এবং সেই বাচ্চাটির ব্লাড ক্যান্সার ছিল, এবং তার চিকিৎসার টাকা জোগাড় করার জন্যই এই লোকটি এখানে এসেছিল। যাই হোক, দৃশ্য আবার গেমের দিকে ফিরে যায়, যেখানে আমাদের দেখানো হয় যে জুনহো খুব রেগেছিল। জুনহোর সামনে এই সময় সেই তান্ত্রিক এসে পড়ে, যাকে সে রাগে মারতে যাচ্ছিল। তান্ত্রিক তাকে বলে, তুমি তো লেইকে মারতে চেয়েছিলে, তাই না? আমি তাকে একটু আগে ওপরের দিকে যেতে দেখেছি। তার পা খুব জখম, সে বেশি দূরে যেতে পারেনি। এই শুনে জি হুন তার কাছে চলে যায়, এবং এখানে তাদের মধ্যে খুব ভয়ঙ্কর লড়াই হয়, যেখানে অবশেষে জি হুন লেইকে মেরেই ফেলে। লেইকে ফাঁসানোর পরেও তান্ত্রিক বাঁচতে পারে না, কারণ এখানে অন্য এক লোক এসে তাকে মেরে ফেলে। ড্যানি এবং ইয়াংকে বাঁচাতে বাঁচাতে ক্যাটও নিজের জীবন দিয়ে দেয়, এবং তার মৃত্যুতে তারা দুজন খুব বড় ধাক্কা খায়। এর মধ্যেই ইয়াংয়ের ছেলেও এসে তার মাকে ড্যানিকে মারতে বলে, যাতে তার জীবন বাঁচে, কিন্তু তার মা তার সাথে দেয় না, সে ড্যানিকে বাঁচায়। এখন সেই ছেলেটি ড্যানিকে মারার জন্য জোর জবরদস্তি করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই গেমের সময় শেষ হয়ে যায়, এবং গার্ডরাই এসে সেই ছেলেটিকে গুলি করে দেয় তার মায়ের চোখের সামনে। লাশগুলোকে এখান থেকে নিয়ে যাওয়া হয়, এবং সবাই এখন নিজেদের লাউঞ্জে ফিরে আসে। সেখানে আসতেই জি হুনকে বেঁধে দেওয়া হয়, এবং সবাইকে তাদের জেতা টাকার পরিমাণ দেখানো হয়। এটা বেশ বড় অঙ্ক ছিল, প্রত্যেকের ভাগে ভালো পরিমাণ টাকা আসছিল। ইয়াং সবার কাছে মিনতি করতে থাকে যে গেম বন্ধ করার জন্য ভোট করো, এখন আর লোভ করো না, সবার জীবন বাঁচবে। নিজেদের জন্য না হলেও অন্তত ড্যানি এবং সেই ছোট্ট বাচ্চা মেয়েটির ওপর দয়া করো, যে জন্ম নিতেই এই গেমের অংশ হয়ে গেছে। কিন্তু কেউ তার কথা শোনে না। বেশিরভাগ লোকই গেম চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়, এবং এই সিদ্ধান্তে ইয়াং পুরিতরহ ভেঙে পড়ে। রাতে সে ড্যানির মেয়েকে আদর করে এবং তারপর জি হুনের কাছে আসে। তার থেকে প্রতিজ্ঞা নেয় যে তুমি এই গেমে শেষ পর্যন্ত খেলবে, যাতে তুমি ড্যানি এবং তার মেয়ের সাহায্য করতে পারো। এই প্রতিজ্ঞা নিয়ে সে এখান থেকে চলে যায় এবং রাতে আত্মহত্যা করে। ড্যানি নিজের জীবন নিয়ে নেয়, এবং তার এই কাজ সব খেলোয়াড়কে এক বহুতই বড় ধাক্কা দেয়। যাই হোক, পরের গেমের সময় এসে যায়। গেমটা সহজ ছিল, তাদের টপের উপর থেকে লাফ দিতে হতো, এবং এভাবেই এগিয়ে যেতে হতো, ব্রিজ পার করতে হতো। সামান্যতম ভুলও তাদের জীবন নিয়ে নিতে পারত। একে সবাই এটা পার করতে শুরু করে। এই গেম দেখার জন্য অনেক ভিআইপিও এসেছিল, যারা এই লোকদের আচরণ লক্ষ্য করে তাদের উপর বাজি লাগাচ্ছিল। অন্যদিকে এখন অবশেষে জুনহোর অর্থাৎ অফিসারের এই দ্বীপের খোঁজ শেষ হয়, কারণ এবার সে যে দ্বীপের কাছে ছিল, সে দ্বীপের পাহাড়টি চিনে ফেলেছিল। এটা সেই পাহাড়ই ছিল যেখান থেকে আগের সিজনে তার ভাই ইনহোর তাকে গুলি করেছিল। যাই হোক, দৃশ্য আবার গেমের দিকে ফিরে যায়, এবং দেখা যায় যে একটি ছেলে বুড়িতরহ লড়খড়া রাহা ছিল। সে নিজেকে বাঁচানোর জন্য ব্রিজও ধরেছিল, কিন্তু কোনো লাভ হয়নি, এবং অবশেষে নিজেকে স্থির রাখতে না পেরে নিচে পড়ে তার মৃত্যু হয়। তার পিছনের সবাই ভয় পেয়ে আরও বেশি সতর্ক হয়ে যায়, এবং খুব সাবধানে লাফ দিয়ে ব্রিজ পার করতে থাকে। ভিতরে যে ভিআইপিরা বসে এই গেম দেখছিল, তারা সিদ্ধান্ত নেয় যে সেই ছোট্ট বাচ্চা মেয়েটি যে ড্যানির মেয়ে, সেও এখন একজন খেলোয়াড় হিসেবেই গণ্য হবে, এবং তাকেও খেলতে হবে। এখন সে কিভাবে খেলতে পারত? এখানে ড্যানি আবার জি হুনের কাছে সাহায্য চায়, এবং জি হুন তার সাহায্যের জন্য রাজিও হয়ে যায়। সে নিজের জ্যাকেট খুলে তার বেবি ব্যাগ বানিয়ে সেই বাচ্চাটিকে নিজের বুকের সাথে বেঁধে নেয়, এবং তারপর গেম শুরু করে। সবাই যখন সেই ব্রিজ পার করছিল, তখন একসাথে সবার জন্য লাফ দেওয়া খুব মুশকিল হচ্ছিল। কেউ একজন যদি পড়তে যেত, তাহলে নিজেকে বাঁচানোর জন্য সে অন্যকে ধরে ফেলত, এবং এভাবে অন্যজনও তার সাথে পড়ে মারা যেত। এমনকি কেউ কেউ তো নিজেকে স্থির রাখার জন্য অন্যকেই ফেলে দিত। আর এভাবেই এই গেম চলছিল। জি হুনও নিজেকে বাঁচানোর জন্য তার সামনের লোকটিকে ফেলে দিয়ে তার জীবন নিয়ে নেয়, কারণ সেই লোকটি খুব ভীরু ছিল, এবং সে অনেকক্ষণ ধরে তার রাস্তা আটকে রেখেছিল। আর অবশেষে এখন জি হুনও ব্রিজ পার করে ফেলে। আর শেষে ছিল ড্যানি, যে এই ব্রিজ পার করতে পারেনি, এবং এই গেমের শেষে সেও মারা যায়, যার মৃত্যু দূর থেকে দেখে জি হুন একেবারে ভেঙে পড়ে। এখানে ভিআইপিরা সিদ্ধান্ত নেয় যে এবার বাচ্চাটি জি হুনের সাথেই খেলবে। উধর নিওল যে দ্বীপ থেকে পালানোর তৈয়ারিমে ছিল, তাকে মাস্ক পরা অফিসাররা লক্ষ্য করে, এবং তাদের থামানোর জন্য তাদের ওপর গার্ড দিয়ে হামলা করিয়ে দেয়। যেখানে গেমের পর সব বেঁচে থাকা খেলোয়াড়রা আবার লাউঞ্জে ফিরে আসে। এখানে যখন খেলোয়াড়রা জানতে পারে যে ড্যানির মৃত্যুর পরেও তার ভাগের টাকা তার মেয়ের কাছে যাবে, এবং এই খেলোয়াড়দের দেওয়া হবে না, তখন সবাই খুব রেগে যায়। এমনকি তারা তো এই বেচারি মাসুম বাচ্চাটিকে মেরে ফেলার পর্যন্ত পরিকল্পনা করে, কিন্তু গার্ডদের কারণে এই বাচ্চাটির জীবন বেঁচে যায়। কিন্তু এই বাচ্চাটির বেঁচে থাকা এই খেলোয়াড়দের জন্য ভালো ছিল না, তাই তারা সিদ্ধান্ত নেয় যে জি হুনের সাথে সাথে তারা এই বাচ্চাটিকেও পরের গেমের আগেই মেরে ফেলবে। এখন স্বাভাবিকভাবেই গেমের লোকদের, অর্থাৎ ফ্রন্টম্যানকে, যে তাদের ওপর নজর রাখছিল, তাকে এই সব কথার খবর হয়ে যায়।
আর ফাইনাল রাউন্ডের আগে ফ্রন্টম্যান জি হুনকে নিজের অফিসে দেখা করার জন্য ডাকে। আর জি হুন এটা দেখে অবাক হয়ে যায় যে ফ্রন্টম্যান আর কেউ নয় বরং ইনহো, যাকে সে গেমের শুরু থেকে নিজের বন্ধু ভাবছিল এবং তার প্রতি সহানুভূতি দেখাচ্ছিল। তার তো মৃত্যুর খবরও গেমওয়ালারা কনফার্ম করে দিয়েছিল এবং সে তার মৃত্যুতেও দুঃখী ছিল, কিন্তু এখন তাকে ফ্রন্টম্যানের রূপে দেখে জি হুনের সবার উপর থেকে বিশ্বাস উঠে যায়। ফ্রন্টম্যান জি হুনকে জানায় যে আমি তোমাকে এখানে একটি ডিল দেওয়ার জন্য ডেকেছিলাম। সে তাকে জানায় যে সব খেলোয়াড় তোমাকে এবং সেই বেচারি বাচ্চাটিকে মারার পরিকল্পনায় আছে, তাই আমি তোমাকে একটি অফার দিচ্ছি, তুমি গেমের ফাইনাল রাউন্ডের আগে সবাইকে মেরে ফেলো এবং আমি এই সমস্ত পুরস্কারের টাকা এবং এই বাচ্চাটি তোমাকে দিয়ে দেব। একই সময়ে আমাদের জুন হোকে দেখানো হয় যে অধীর আগ্রহে সেই দ্বীপটি খুঁজছিল, কিন্তু সে বুঝতে পারছিল না যে কেন এখনও তার খোঁজ শেষ হয়নি। সে জানতে পারে যে তারই এক সাথী তাকে ধোঁকা দিচ্ছিল, তাকে বিপথে চালিত করছিল। সে আসলে ইনহোর সঙ্গী ছিল, ইনহোর লোক ছিল এবং ইনহোকে খবর দিতে গিয়েই সে ধরা পড়ে। জুনহো তার রাগ ও উত্তেজনায় তার সাথে লড়াই করতে লাগে। সেও সবাইকে মেরে ফেলারই ইরাদা রাখত, কারণ ইনহোর তাকে নির্দেশ দিয়েছিল যে যদি এই পুলিশওয়ালারা সবাই দ্বীপে পৌঁছে যায় তাহলে তুমি এদের সবাইকে মেরে ফেলবে। তখন জুনহোর সাথে লড়াই সে নিজেই মারা যায়। এই সময়ের মধ্যেই নিওল, যার ওপর গার্ডরা হামলা করেছিল, সে তাদের সাথে একটি সৌদা করে যে যদি তোমার জীবন প্যারা হয় তাহলে তুমি দ্বীপে ফিরে এসো। সে মেনে তো যায়, কিন্তু যাওয়ার আগে সে কোনোভাবে সেই বাচ্চার বাবাকে এখান থেকে বের করতে সক্ষম হয়। আর তারপর সে দ্বীপে ফিরে এসে একটি গোপন কক্ষে গিয়ে অফিসারদের বন্দুকের নলের মুখে নিয়ে নেয়, কিছু অফিসারকে মেরে এবং কিছুর সাথে লড়াই করে। সে অফিসারদের এই ব্যাপারে জোর করে যে সেই লোকটির এখানে আসার এবং এখান থেকে পালানোর সমস্ত প্রমাণ মুছে দেওয়া হোক, আর নিজের এই মিশনে সে সফলও হয়। এদিকে রাতে দেখানো হয় যে জি হুন এখনও সিদ্ধান্ত নিতে পারছিল না যে তার কি করা উচিত। সত্যি কি তার সব খেলোয়াড়কে মেরে ফেলা উচিত? এই দ্বিধায় সে হাতে ছুরি নিয়ে সবার বিছানার কাছেও যায়, কিন্তু কাউকে মারার আগে তার বিবেক তাকে বলে যে সে কোনো খুনি নয়, আর এভাবে সে সবাইকে মারার সিদ্ধান্ত থেকে বিরত থাকে। ইনহ, যে খুব মনোযোগ সহকারে এই সময় জি হুনকে লক্ষ্য করছিল, তার নিজের অতীত মনে পড়ে, যখন 2015 সালের গেমে তাকেও এই অফার দেওয়া হয়েছিল, আর সেও এই অফার গ্রহণ করে সবাইকে মেরে ফেলেছিল। কিন্তু জি হুনকে দেখে সে বুঝতে পারে যে সব লোক তার মতো লোভী হয় না। এখন পরের দিন এসে যায় এবং আরও একটি গেম শুরু হয়। এই গেম আগের গেমের চেয়ে অনেক বেশি নিকৃষ্ট ছিল। এখানে 3টি জাহাজের মতো টাওয়ার তৈরি করা ছিল, যেগুলোর উপর চড়ে তাদের নিজেদের সঙ্গীদেরই ধোঁকা দিতে হতো নিজেদের জীবন বাঁচানোর জন্য। নিজেদের বাঁচানোর জন্য সবাইকে এই টাওয়ার থেকে তাদের নিচে ফেলে দিতে হতো। এখানে জ্যাকও সবাইকে এই হাগিকাপ জানায় যে সে এই বাচ্চার বায়োলজিক্যাল বাবা, যাকে বাঁচানোর এখন তার পরোয়া হচ্ছিল। তাকে বাঁচানোর জন্য সে সবার আগেই একটি রড তুলে এখানে এক বৃদ্ধ লোককে ধাক্কা দিয়ে সেই রডের মাধ্যমে নিচে ফেলে দেয়, আর এভাবেই অন্য লোককে মারতে শুরু করে। অন্য লোকেরাও নিজেদের জীবন বাঁচানোর জন্য একে অপরের সাথে লড়ছিল, আর যে কাউকে নিচে ফেলতে সক্ষম হতো সে যেন এক রাউন্ড জিতে যেত। সবচেয়ে বেশি জ্যাকি লোকদের মেরে নিচে ফেলছিল যাতে তার প্রাইজ মানি বেশি হয়ে যায়। এই সমস্ত রাউন্ডের মাঝখানে এক লোক নিজেই নিজের জীবন দিয়ে দেয় এই বাচ্চাকে বাঁচানোর জন্য। তো এখানে আবার এখন জ্যাকও এক লোকের উপর জবরদস্তি ছুরি দিয়ে হামলা করতে লাগে, আর তাকেও মেরে সে নিচে ফেলে দেয়। একে একে এভাবে সবাই মারা যায় এবং বেঁচে যায় জ্যাক আর জিহুন। সে জিহুনকে বলে, দেখো তুমি এই বাচ্চাটিকে দিয়ে দাও, আমি এই বাচ্চাটিকে নিচে ফেলে দেব, আর তোমাকে কিছু বলবো না। কিন্তু জিহুনের এই বাচ্চাটি খুব প্যারা ছিল, সে একে কোনো বিপদে ফেলতে পারত না। এই বাচ্চাটির চক্করে তাদের দুজনের মধ্যে লড়াই হয়ে যায়। জ্যাকের হাতে ছুরিও ছিল, যা দিয়ে সে একে মারতে পারত, কিন্তু জিহুন নিজেকে এবং সেই বাচ্চাটিকে বাঁচানোর চক্করে লেগে থাকে। আর এই সবের মধ্যেই আখির জ্যাক নিজের মেয়েকে টানতে সক্ষমও হয়ে যায়। সে এখন নিজের মেয়েকে নিচে ফেলে দিতে যাচ্ছিল। সব ভিআইপিরা তার ব্যবহার লক্ষ্য করছিল, যেখানে জিহুনও তার মিনতি করছিল, এমন করো না, এই বাচ্চাকে ফেলো না। শেষে জিহুন এই বাচ্চাটিকে ধরার জন্য সেই লোকটিকে ধাক্কা দেয় এবং তাড়াতাড়ি নিজের জ্যাকেট ধরে ফেলে যেখানে সেই বাচ্চাটি ছিল। এখানে সে চাইলে পড়তে থাকা জ্যাকের জীবনও বাঁচাতে পারত, কিন্তু সে বাঁচায়নি। শেষে জ্যাক নিচে পড়ে মারা যায় এবং ফাইনাল রাউন্ডের ভিতরে আমাদের জিহুনকে দেখানো হয় সেই বাচ্চাটির সাথে। তারপর এই দ্বীপের বাইরে আমরা দেখি যে জিহুনও আখির এই দ্বীপে পৌঁছেই গিয়েছিল। সে এই দ্বীপের বাইরে সেই লোকটিকেও দেখে যাকে নিওল বের করেছিল এবং তাকে রেস্কিউ করে নেয়, আর তারপর সব গার্ডদের সাথে সেই দ্বীপে স্কুইড গেমের লোকদের খোঁজার জন্যই বেরিয়ে পড়ে। গেমের ভিতরে ফাইনাল রাউন্ডে দেখানো হয় যে জিহনের হাতে সেই বাচ্চাটি ছিল এবং সে এক গভীর চিন্তায় ছিল। ভিআইপিরাও মানব আচরণ লক্ষ্য করে জিহনের উপর এই বাজি লাগায় যে জিহন এই বাচ্চাটিকে মেরে ফেলবে এবং প্রাইজ মানির সাথে সাথে নিজেরও জীবন বাঁচিয়ে নেবে। জিহনও এখন কিছু ভাবতে ভাবতে ফাইনাল রাউন্ডের বোতাম টিপে দেয়, আর সব ভিআইপিরা একদম চমকে যায় এবং এক নিঃশ্বাসে দেখতে থাকে যে জিহন কি করবে।
সবাই তো যেই আশা করছিল যে সে বাচ্চাটিকে ফেলে দেবে, কিন্তু জি হন বাচ্চাটিকে পাশে রেখে কোনো এক্সপ্রেশন না দিয়ে নিজেরই জীবন নিয়ে নেয়। নিজের জীবন নেওয়ার জন্য সে নিজেই টাওয়ার থেকে লাফ দিয়েছিল। আর এটা করতেই সারে ভিআইপিরা, এমনকি ফ্রন্টম্যান পর্যন্ত অবাক হয়ে গেল। এটা করে সে প্রমাণ করে দিয়েছিল যে সে মানুষ, কোনো জানোয়ার নয়, এবং মনুষ্যত্ব তার ভিতরে এখনও বেঁচে ছিল। ভিআইপিরা তো ভাবতেও পারেনি যে গেম এভাবে পাল্টে যাবে। ফ্রন্টম্যানও জি হোনের এই কাজে খুব বেশি ডিস্টার্ব হয়ে গেল। জি হোন 2 গেমের বিজয়ী ছিল, আখির তার কাছে অনেক টাকা ছিল, সে বিলাসবহুল জীবন কাটাতে পারত, কিন্তু সে তবুও নিজের ভিতরের মনুষ্যত্বকে বেছে নিল আর নিজেরই জীবন নিয়ে নিল এক ছোট্ট বাচ্চাকে বাঁচানোর জন্য। এখন ফ্রন্টম্যান নিজেকে প্রশ্ন করে যে তার মনুষ্যত্ব কোথায় চলে গিয়েছিল। সে তো একটাই গেম জিতেছিল, এখন সে যেখানে ছিল সেখান থেকে বেরিয়ে গেমের জায়গায় এসে পড়ল, আর সে সেই ছোট্ট বাচ্চাটিকে কোলে তুলে নিল, যাকে সে দূর থেকে দেখতে দেখতে এখনও জি হোন সম্পর্কেই ভাবছিল। আর এই সময়ের মধ্যেই এখানে এন্ট্রি হয় জুনহুর, যে আখির নিজের ভাইকে খুঁজে পেয়েছিল। সে পিছন থেকে নিজের ভাইয়ের ওপর বন্দুক তাক করে। সে জানত না যে তার ভাইয়ের হাতে কোনো বাচ্চাও আছে। সে তাকে ক্রিমিনাল হওয়ার কারণে মারতে চেয়েছিল, কিন্তু মারতে পারল না, কারণ আখির ইনহোভ অর্থাৎ ফ্রন্টম্যান তার ভাই ছিল। কাঁদতে কাঁদতে সে বস জোরে এটাই চিৎকার করে বলতে পারল যে আখির কেন করলে তুমি এই সব। ইনহব যাকে এখন পতা চাল গয়া থা যে এখানে পুলিশ এসে গেছে, সে তড়িঘড়ি সমস্ত প্রমাণ মেটানোর জন্য এই জায়গাটাকে বিস্ফোরণ করানোর, অর্থাৎ এই জায়গায় ধমাকা করানোর অর্ডার দিয়ে দেয়। এখানে অনেকগুলো বোমা লাগিয়ে তাতে 30 মিনিটের টাইমার লাগিয়ে দেওয়া হয় এবং তাড়াতাড়ি সব ভিআইপিরা এখান থেকে বেরোনোর প্রস্তুতিতে লেগে যায়। ভিআইপিদের সাথে সাথে ফ্রন্টম্যান এবং নিওলো এখান থেকে বেরোতে কামযাব হয়। যাই হোক, এই ফ্যাসিলিটি ধ্বংস হয়ে যায়, গেম শেষ হয়ে যায় এবং এই সমস্ত ঘটনার 6 মাস পরের কাহিনী দেখানো হয়। জুনহু যখন নিজের বাড়ি যায় তখন সে নিজের বাড়িতে একটি পার্সেল রিসিভ করে। এই পার্সেলের মধ্যে সেই ছোট্ট বাচ্চাটি ছিল এবং সাথে সাথে তার জেতা প্রাইজ মানিও ছিল, যা ইনহোর তার জন্য পাঠিয়েছিল, কারণ ইনহোর মনে হয়েছিল যে তার ভাইও একটি ভালো জীবন ডিজার্ভ করে, আর সাথে এই বাচ্চাটিও ভালো জীবন ডিজার্ভ করে যা তাকে জুনহুই দিতে পারে। মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা খুদ ফ্রন্টম্যানকে দেখি, যে গিয়ে জিহানের মেয়ের সাথে দেখা করে। সে জিহানের মেয়েকে জিহানের মৃত্যুর খবর দেয় এবং সাথে সাথে তাকে জিহানের কার্ডও দেয়, যেখানে তার সব জেতা টাকা ছিল। এরপর যখন সে এখান থেকে বেরোতে যাচ্ছিল তখন সে এখানেই গলিতে এক মহিলাকে দেখে, যে এখানে ডাকচি গেম খেলতে খেলতে লোকদের স্কুইড গেমের খেলোয়াড় বানাচ্ছিল। এটা দেখে ইনহর্ড বুঝতে পারে যে বেশক সেই ফ্যাসিলিটি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু স্কুইড গেম শেষ হয়নি। এখন এটা পুরো দুনিয়াতে চলবে এবং খেলা হবে এবার ইউএসএতে, যার পরিষ্কার মানে হলো যে স্কুইড গেমের নেক্সট পার্টও আসবে। আর এরই সাথে এই সিজন এখানেই